পাকিস্তান থেকে বেলুচিস্তান নাকি আলাদা হয়ে গেল। তবে একটা কথা সত্য, পাকিস্তান কখনো বেলুচিস্তানরে নিজের করতে পারে নাই। ৭৮ বছর ৫টা বিদ্রোহ হয়েছে। দেশের আয়তনের প্রায় ৪৪% একটা প্রদেশ, যেখানে রাষ্ট্র এখনো সেনা ছাড়া ঢুকতে পারে না। দুই পক্ষই হাঁটতেছে ওইখানে। পাকিস্তান দুর্বল হওয়া মানে এই অঞ্চলে ভারতের শক্তি বৃদ্ধি, সেটা তো আমরা চাই না। ইন্ডিয়া আর বাকশালীরা লাফাইতেছে, বামেরাও লাফাইতেছে, পাকিস্তান থেকে বেলুচিস্তান নাকি আলাদা হয়ে গেল, পাকিস্তান থেকে আর এক বাংলাদেশ নাকি জন্ম নিতেছে। ওদের আনন্দের আর সীমা নাই, পাকিস্তান আবার ভাঙতেছে। এইদিকে যে মোদির গদির কক্রোচ জনতা পার্টির টলায় দিতেছে, ওই হুশ তাদের নাই। বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের কিছু সমস্যা তো আছেই, কিন্তু সেই সমস্যাটা কি? এটা কি বিচ্ছিন্নতার দিকে যাবে? আসেন আজকে সেই আলাপটা করি। পাকিস্তান নামের রাষ্ট্রটা জন্মানোর পরেও প্রায় ৭.৫ মাস বেলুচিস্তান একটা আলাদা দেশ ছিল। নিজের পতাকা ছিল, নিজের পার্লামেন্ট ছিল, নিজের নেতা ছিল। সেই দেশ কই গেল? আজকে আমরা বেলুচিস্তান বলতে একটা প্রদেশ বুঝি পাকিস্তানের, কিন্তু ৪৭ সালে এই নামে কোনো একক জায়গা ছিল না। ৪টা আলাদা টুকরা ছিল, ৪ রকম শাসন। এক টুকরা ছিল ব্রিটিশ বেলুচিস্তান, এখানে কোনো রাজা নাই, ব্রিটিশরা নিজেরা শাসন করতো নিজেদের অফিসার দিয়া। আর এই ব্রিটিশ বেলুচিস্তানের ভিতরেই আছে কোয়েটা, আজকের বেলুচিস্তানের রাজধানী। ব্রিটিশরা এই এলাকা দখল করেছিল কেন জানেন? ঊনবিংশ শতকে ব্রিটেন আর রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই চলতেছিল, যে মধ্য এশিয়া নিয়ে। ইতিহাসে যার নাম দ্য গ্রেট গেম। ব্রিটিশদের ভয় ছিল যে রাশিয়া আফগানিস্তান পার হয়ে ইন্ডিয়ায় ঢুকবে, আর আফগানিস্তান থেকে ভারতে ঢোকার যে রাস্তাগুলা, সেই জায়গায় হইতেছে কোয়েটা। তাই ব্রিটিশদের কাছে কোয়েটা কোনো শহর ছিল না, এটা দরজা ছিল। ওই দরজা তারা তালা দিয়ে দিছিল। আর কলাত, খারান, মাকরান, লাসবেলা, এই 4টা জায়গা ছিল দেশীয় রাজ্য, নিজেদের শাসক, ঘরের ব্যাপার নিজেরা চালায়, কিন্তু প্রতিরক্ষার পররাষ্ট্রনীতি ব্রিটিশদের হাতে। এরকম প্রিন্সলি স্টেট তো আরো ছিল, ইন্ডিয়াতেও ছিল, আমরা জানি। পার্থক্যটা জানাটা একটু জরুরি, কারণ দেশভাগের যে নিয়ম ছিল 2 রকম। ব্রিটিশরা যে জায়গা নিজেরা শাসন করতো সেখানে ভোট দিছিল, আর দেশীয় রাজ্য হলে শাসকের সিদ্ধান্ত। তাই বেলুচিস্তান 47-এ ভোট হইল ব্রিটিশ বেলুচিস্তানে। কোয়েটা সহ এলাকা ভোট দিয়া পাকিস্তানে চলে গেল। আর বেলুচিস্তানের সবচেয়ে বড় এবং প্রধান রাজ্য ছিল কলাত। শাসকের উপাধি ছিল খান। কলাতের খান মীর আহমেদ ইয়ার খান পাকিস্তানে যোগ দিলেন না, স্বাধীনতা ঘোষণা করলেন। মজার ব্যাপার কি জানেন? যে এই কলাতের আইনজীবী ছিলেন জিন্না নিজে। 46 সালে ব্রিটিশদের সামনে কলাতের সার্বভৌম মর্যাদার পক্ষে যুক্তি দিয়েছিলেন জিন্না নিজেই। এখন কলাতের অবস্থাটা দেখেন, তার উত্তরে ব্রিটিশ বেলুচিস্তান, ভোটে পাকিস্তানের। তার 3 পাশে খারান, মাকরান আর লাসবেলা, শাসকরা পাকিস্তানে যোগ দিয়ে দিচ্ছে। খান মাঝখানে স্বাধীন, কিন্তু চারিদিকে পাকিস্তান। গোয়াদার তখন ওমানের ছিল, এটা বেলুচিস্তানের না। পাকিস্তান ওইটা কিনে নিছে 1958 সালে, টাকা দিয়ে কিনে নিছে ওমানের কাছ থেকে। এমন অনেক জায়গা, অনেক রাষ্ট্র আরেক রাষ্ট্রের কাছ থেকে কিনে নেয়। মানে যেমন আলাস্কা কিনে নিছে আমেরিকা, রাশিয়ার কাছ থেকে। মানে বেলুচ কখনোই ঐক্যবদ্ধ ছিল না, আর খানের কর্তৃত্ব সব বেলুচ সর্দার মানতও না। তো পাকিস্তানের স্বাধীনতার পরে জিন্না 14 আগস্ট 1947 থেকে 11 মার্চ 1948 পর্যন্ত খানদের সাথে দফায় দফায় আলোচনা চালাইছেন যে পাকিস্তানের কাঠামোর ভেতরে স্বায়ত্তশাসনের প্রস্তাব নিয়ে কিভাবে এটা ম্যানেজ করা যায়। তারপর 27 মার্চ 1948 পাকিস্তান সেনাবাহিনী দিয়ে কলাত ঘিরে ফেলে। সব মার্চ মাসে সব গ্যাঞ্জাম ওদের। বাংলাদেশেও, পূর্ব পাকিস্তানও 25 মার্চ, 27 মার্চ। তো যাই হোক, খান পাকিস্তানের অন্তর্ভুক্তিতে সাইন করে দেয়। তার ভাই প্রিন্স আব্দুল করিম এটা আবার মানে না, সে পারে চলে যায়, বিদ্রোহ করে। তারপরে কি হইল? তারপর থেকে আজ পর্যন্ত 5 বার বড় বড় বিদ্রোহ হয়েছে। 48, 58, 62, 73, 2003। আর 2006 সালে এমন একটা ঘটনা ঘটলো যেটা আন্দোলনের চরিত্রই বদলাই দিল। নবাব আকবর বুকতি, উনি কে ছিলেন এটা বোঝাটা জরুরি। আসেন এটা বুঝে দেখি। ইনি খুব গুরুত্বপূর্ণ চরিত্র, এবং এইখানে গ্যাঞ্জামের শুরু। উনি ছিলেন সোহরাওয়ার্দীর মতো একটা ক্যারেক্টার। সোহরাওয়ার্দীকে মুসলিম লীগ থেকে বের করে দিছিল, কিন্তু এর ফলে কিন্তু পাকিস্তান ভাঙছে, পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেছে। আমি এটা নিয়ে একটা এপিসোডও করছি। একই ঘটনা ঘটছে বুকতির সাথে। বুকতি ছিলেন সবচেয়ে বড় বেলুচ উপজাতির প্রধান, কিন্তু শুধু সর্দার না, তিনি পাকিস্তানের রাজনীতির লোক ছিলেন, ইন্টারনাল লোক ছিলেন। উনি ছিলেন বেলুচিস্তানের গভর্নর, পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। অর্থাৎ তিনি ছিলেন সেই লোক যিনি বেলুচদের একটা রাষ্ট্র ব্যবস্থার ভেতরে রাখছিলেন, তার মাধ্যমে পাকিস্তান বেলুচদের সাথে কথা বলতো। উনি ছিলেন সেতু। তার দাবিও ছিল এই ব্যবস্থার ভেতরেই যে গ্যাসের ন্যায্য রয়্যালটি চায়, বেলুচিস্তানের গ্যাসের প্রাদেশিক স্বায়ত্তশাসন চায়, স্বাধীনতা চায় না। কিন্তু তারপর সম্পর্ক ভাঙলো, বুকতি পাহাড়ে চলে গেল, ওই যে আগে বিদ্রোহ কইরা। তারপরে 2006 সালের আগস্টে সেনা অভিযান হইলো, উনি নিহত হইলেন। বুকতি বয়স তখন ওনার 80-র কাছাকাছি, বয়স্ক মানুষ। তাইলে বার্তাটা কি গেল? যদি বুকতিও নিরাপদ না হন, তাহলে আলোচনার টেবিলে বসে লাভ কি? যেই লোক গভর্নর ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, উনারাই যদি পাহাড়ে চলে যেতে হয় বিদ্রোহ কইরা, ওনারা মরতে হয় সেনা অভিযানে, তাহলে ব্যবস্থা ভেতরে থাকার যুক্তিটা কোথায়?
এইখান থেকে আন্দোলনটা বদলাই গেল। আগে দাবি ছিল অধিকারের, রয়্যালটির, স্বায়ত্তশাসনের, চাকরির, দর কষাকষির দাবি, পরে দাবি হয়ে গেল বিচ্ছিন্নতার। আর নেতৃত্ব সর্দারের হাত থেকে সরতে শুরু করলো তরুণদের হাতে, যারা এই আলোচনায় বিশ্বাস করে না। পাকিস্তান একজন সর্দারের মারছে, মায়ের নিজেই নিজের সেতুটাকে ধ্বংস করে দিচ্ছে। তো এখানে ইন্ডিয়ার ভূমিকা কি? 2016 সালে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মোদি বেলুচিস্তানের কথা কইল। ছোট ব্যাপার মনে হইতে পারে, কিন্তু এতদিন ভারতের অবস্থান ছিল যে পাকিস্তানের ঘরের ব্যাপার, ইন্টারনাল অ্যাফেয়ার। ওই দিন থেকে ভারত বলল যে না, এটা আমরাও বলবো। সে বলল যে বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন হইতেছে। আবার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2014 সালে এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিল। বক্তৃতার সারমর্ম খুবই সোজা, পাকিস্তান যদি ভারতের ভিতরে গোলমাল পাকায় তাহলে ভারতও পাকিস্তানের দুর্বল জায়গায় হাত দিবে। দুর্বল জায়গায় কোনটা? বেলুচিস্তান। বেলুচের আবার কিছু স্বাধীনতাকামী পাকিস্তানি ছেড়ে চলে যায়, যে কয়েকজন ইন্ডিয়ার রাজনৈতিক আশ্রয় নেয়, দিল্লিতে সমাবেশ করে, ইন্ডিয়ান মঞ্চে বক্তৃতা দেয়। আবার 2016 সালে পাকিস্তান একজনকে গ্রেপ্তার করে, নাম হইতেছে কুলভূষণ যাদব, ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান নেভির সাবেক অফিসার। পাকিস্তানে একটা ভিডিও প্রকাশ করে, ওইখানে এই নেভির সাবেক কর্মকর্তা গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করছে, যদিও ওই ভিডিওটা ধারণ করা হয়েছে জেলের ভিতরে পাকিস্তানের হেফাজতে। যাই হোক, তো এই বাঙ্গু বাকশালী আর বামেরা যে স্বাধীন বেলুচিস্তান নিয়ে লাফাইতেছে, এটা কই থেকে আসলো? 2026-এর 23শে জুলাই এই এক্স এর হ্যান্ডেলে মিরিয়ার বালুচ নামে একজন নির্বাসিত বালুচ অ্যাক্টিভিস্টের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটা বিবৃতি আসলো। দাবি কি? যে বেলুচিস্তান এখন স্বাধীন, 85% ভূখণ্ড নিয়ন্ত্রণে, জাতীয় সঙ্গীত হয়েছে, পতাকা হয়েছে, বালুচি ফালুচ নামে নাকি মুদ্রাও চালু হয়েছে, সোনা তামার খনি, 150-এর বেশি গ্যাস ক্ষেত্র, 1200-এর বেশি কয়লা খনি এখন ওদের হাতে, 5 লক্ষ সেনা দিয়ে নাকি বাহিনী করেছে। হুরে বাপরে, তাহলে বাংলাদেশের চাইতে 3 গুণ বড় বাহিনী করেছে। আর কইছে 2026 সাল শেষ হওয়ার আগে পাকিস্তানের উৎখাত করা হবে। তারপরে এটা ইন্ডিয়ান মিডিয়া তুলে নিল। আকাশবাণী থেকে শুরু কইরা ডেকান ক্রনিকল, সানডে গার্ডিয়ান, একের পর এক সবাই এটা তুলে প্রচার করা শুরু করলো। তারপরে এটা আমাদের বাঙ্গুল্যান্ডে আসলো। তাহলে এক্স থেকে আসলো দিল্লি, দিল্লি থেকে ঢাকা, 3 ধাপ।